আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এইচএসসি 26-এর জন্য তো রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা পড়ে ফেলি। রাসায়নিক পরিবর্তনে আমি প্রথমে বাফার দ্রবণ দিয়ে শুরু করতেছি। তো বাফার দ্রবণ তোমরা যদি আগে নাও পড়া থাকো দেখো, একবার দেখে যাও। আর আমার কাছে যারা পড়ছো তোমরা নোট খাতাটা খুলো, নোট খাতাটা খুলে নোট খাতার সাথে মানে নোট খাতাটা রিভিশন দিতে পারো। আর যদি তোমার কাছে এমন মনে হয় যে না আমি এমন ভাবে পড়ছি যে মানে এমন ভাবে ভুলছি জিনিসটা, আমার যদি আবার কেউ ক্লাস করায় দেয় তাহলে ভালো হতো। তাহলে তুমি আমার এই ক্লাসটা আবার একটু দেখো, 2x স্পিডে দিয়ে পুরোটা দেখে চলে যাও। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাফার দ্রবণটা শুরু করি। তো বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যে দ্রবণে সামান্য পরিমাণ H+ বা OH- যোগ করার পরেও দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটবে না, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলা হবে। আচ্ছা, তো যারা আমার কাছে ক্লাস করছো তাদের কাছে তো আমার নোট খাতাটা আছেই, তো নোট খাতাটা খোলার পরে দেখবা সংখ্যাটা আছে। আর যারা নোট খাতা নাই তারা এই যে আমি বলতেছি তোমরা লিখে ফেলো, যে দ্রবণে সামান্য পরিমাণ H+ বা OH- যোগ করার পরেও দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটে না, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলে। আচ্ছা দেখো, এই যে বাফার দ্রবণ, এই বাফার দ্রবণ দুই প্রকার। একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, একটা হবে তোমার অম্লীয় বাফার দ্রবণ, আর একটা হবে তোমার ক্ষারীয় বাফার দ্রবণ। একটা হবে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হবে কি তোমার ক্ষারীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয়? একটা দুর্বল অম্ল লাগে, দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ, ওই অম্লের লবণ। একটা ক্ষারীয় বাফার দ্রবণ কেমনে তৈরি করা যায় বলতো? একটা দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের লবণ। তো অম্লীয় বাফার দ্রবণ কেমনে তৈরি করা যায়? একটা দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ। আর ক্ষারীয় বাফার দ্রবণ কেমনে তৈরি করা যায়? একটা দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের লবণ। তাই আমি তোমাদেরকে উদাহরণ লিখে দিছিলাম যে একটা দুর্বল অম্ল এরকম হতে পারে CH3COOH, CH3COOH, এই যে একটা দুর্বল অম্ল। আর ওই অম্লের লবণ, ওই অম্লের লবণ কিরকম হবে? এই যে তোমার CH3COONA, এটা হবে ওই অম্লের লবণ, একটা দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ। আমি যদি আরেকটা উদাহরণ দেই HCOOH প্লাস, তাহলে এই যে HCOONA, এটা হবে ওই অম্লের লবণ। আমি যদি একটা জেনারেল ফরম্যাট লিখি তাহলে দেখো HA, তাহলে এই হাইড্রোজেনটাকে তুমি অপসারণ করো, অপসারণ করলে NaA, এটাই হলো কি তোমার একটা দুর্বল অম্ল আর ওই অম্লের লবণ। এবার আসো তুমি ক্ষারীয় বাফার দ্রবণ। তো ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে একটা দুর্বল ক্ষার লাগবে প্লাস ওই ক্ষারের লবণ লাগবে। তাহলে দুর্বল ক্ষারটা ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওই অম্লের ওই ক্ষারের লবণ লাগবে, তাহলে ওই ক্ষারের লবণে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমি যদি একটা জেনারেল ফরম্যাট লিখি, ধরো BOH, এটা হলো একটা বেস, আর ওই বেসের লবণ কি হবে? ওই যে তুমি OH-টা সরাই একটা অ্যানায়ন নিয়ে আসো। তাহলে এটাই হলো কি একটা অম্লীয় বাফার দ্রবণ, আর এটা হলো কি একটা ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, তাহলে আমি বলছি বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যে দ্রবণে আমি সামান্য পরিমাণ H+ বা OH- যোগ করব, কিন্তু দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা দেখো, ধরো আমি যদি বলি যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তাহলে দেখো এই জায়গায় এই যে CH3COOH, এটা CH3COO মাইনাসে পরিণত হয়, CH3COO মাইনাসে পরিণত হয়। আর সাথে দেখো CH3CO মাইনাস প্লাস আমি লিখলাম কি H প্লাস। এখন একটা বাফার দ্রবণ কেমনে তৈরি হয়? একটা অম্লীয় বাফার দ্রবণ কেমনে তৈরি হয়? একটা দুর্বল অম্ল থাকে আর ওই অম্লের লবণ থাকে। ধরো এই যে ওই অম্লের লবণটা কি CH3COONA, এটা হলো ওই অম্লের লবণ। এখন লবণ কিন্তু একমুখী বিক্রিয়া দিবে, কেন দিবে না দিবে তোমরা এইচএসসি 26 জানো সবকিছু। আচ্ছা, তাহলে কি হবে? এই যে CH3COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস, তাহলে এটা যখন আমি একটা বাক্সবদ্ধ করব, এখন আমি বলছি কি অম্লীয় বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যে দ্রবণে আমি সামান্য পরিমাণ H+ যোগ করব, আবার সামান্য পরিমাণ OH- যোগ করব, কিন্তু দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটতে পারবে না। আমরা কি pH এর সূত্র জানি? pH = log H+ আয়নের ঘনমাত্রা, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন বিষয়টা হলো তোমার, তুমি যদি কোনো একটা দ্রবণের মধ্যে H+ অ্যাড করো, তাহলে H+ এর ঘনমাত্রা বাড়বে। আর H+ এর ঘনমাত্রা যদি বাড়ে তাহলে pH এর ভ্যালু কি হবে? দেখো H+ এর পরিমাণ বাড়ছে, তুমি দ্রবণের মধ্যে H+ অ্যাড করছো, অ্যাড করার কারণে H+ এর কি বাড়ছে? পরিমাণ বাড়ছে। পরিমাণ বাড়ছে মানে কি? ঘনমাত্রা বাড়ছে। আর ঘনমাত্রা যদি বাড়ে, H+ এর ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে pH এর সূত্র অনুযায়ী pH কি হবে? কমবে। আর যদি এমন হয় তুমি কোন একটা দ্রবণে H+ এর পরিমাণ কমাইছো, H+ এর পরিমাণ
কমাইছো। এখন তুমি দেখো H+ এর পরিমাণ তুমি কিভাবে কমাইতে পারো, তুমি দ্রবণের মধ্যে OH ঢালা দাও, OH ঢাললে H+ আর OH মিললে পানি উৎপন্ন হয়ে যাবে, তাহলে H+ টা কি, H+ এর পরিমাণ কমে যাবে। এখন তুমি যদি কোনো কারণে H+ এর পরিমাণ কমাইতে পারো, H+ এর পরিমাণ যদি তুমি কমায় দাও, এই যে H+ এর পরিমাণ যদি তুমি কমায় দাও, তখন এদিকে ঋণাত্মক থাকার কারণে pH এর ভ্যালুটা কিন্তু কি হবে, বেড়ে যাবে। তার মানে H+ এর পরিমাণ যদি তুমি বাড়াও তাহলে pH এর ভ্যালু কমে, H+ এর পরিমাণ যদি তুমি কমাও pH এর মান বাড়ে। এখন বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি বাইরে থেকে সামান্য পরিমাণ H+ যোগ করবা কিন্তু pH পরিবর্তিত হইতে পারবে না। আমরা কিন্তু দেখছি বাইরে থেকে যদি H+ আমি অ্যাড করি তাহলে H+ এর ঘনমাত্রা বাড়বে, আর H+ এর ঘনমাত্রা বাড়লে pH বাড়বে। কিন্তু বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি ওই যে বাইরে থেকে H+ অ্যাড করবা কিন্তু pH এর মান বাড়তে পারবে না। এখন দেখো আমি যদি বাইরে থেকে H+ অ্যাড করি, এই যে দেখো আমি বাইরে থেকে H+ অ্যাড করলাম, এখন বাইরে থেকে H+ অ্যাড করার কারণে যদি H+ এর পরিমাণই না বাড়ে, দেখো pH এর মান যে বাড়বেও না কমবেও না, আমি যে H+ অ্যাড করছি, অ্যাড করার কারণে যদি কোনো কারণে H+ এর পরিমাণ বাড়ে তাহলে pH এর মান কমবে। যদি H+ এর পরিমাণ বাড়ে তাহলে কিন্তু অবশ্যই কি pH এর মান কমবে। এখন আমি যদি সামহাও H+ এর পরিমাণেই বাড়তে না দিই বা পরিমাণেই কমতে না দিই তাহলে কিন্তু তোমার pH এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এই যে H+ টা, এই H+ টা তোমার এই যে CH3COO এর সাথে বিক্রিয়া করে CH3COOH এ পরিণত হয়ে যায়। আবার আমি যদি বাইরে থেকে সামান্য পরিমাণ OH- যোগ করি, এই যে দেখো OH- যদি যোগ করি, এই যে OH- যদি যোগ করি, এই যে OH- টা সে H+ এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলে। তাহলে দেখো আমি বাইরে থেকে সামান্য পরিমাণ H+ যোগ করছিলাম, আবার বাইরে থেকে সামান্য পরিমাণ OH- যোগ করছিলাম, কিন্তু আমি H+ এর পরিমাণও বাড়াইতে পারি নাই, আবার OH- এর পরিমাণও বাড়াইতে পারি নাই। দেখো OH- যে আমি অ্যাড করলাম তখন H+ এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়ে গেছে। এখন তোমাদের মাথায় আসতে পারে যে OH- অ্যাড করার কারণে যখন H+ এর সাথে বিক্রিয়া করে এটা পানি উৎপন্ন করছে তখন তো H+ এর পরিমাণটা কি হয়েছে, কমে গেছে। কিন্তু দেখো এটা কিন্তু একটা উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়ার কারণে লাসাতেলিয়ারের নীতি অনুসারে যেহেতু উৎপাদের পরিমাণ হ্রাস পাইছে, লাসাতেলিয়ারের নীতি অনুসারে যেহেতু উৎপাদের পরিমাণ হ্রাস পেয়েছে তাহলে বিক্রিয়াকে সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হয়ে এই যে H+ এর যে ঘাটতিটা করছিল সেই ঘাটতিটা কিন্তু সে কি করে দিবে, ফিল আপ করে দিবে। তো তোমরা HSC 26, তো আশা করি এত বিস্তারিত কোনো কিছু বলা লাগবে না, আর এত বিস্তারিত বলার আসলে সময় নেই, পরীক্ষার আর আছে একদিন। তো আমি যদি আরেকটা দেখাই তোমাদেরকে, যদি আরেকটা প্র্যাকটিস দেখাই তাহলে এরকম হবে যে HCOOH, তো এটা কি হবে HCOO প্লাস H প্লাস, আর এই জায়গায় কি হবে HCOONA, তাহলে এই জায়গায় HCOO প্লাস সোডিয়াম প্লাস। এখন দেখো এই যে দ্রবণ, এখন এই জায়গায় কি আমি সামান্য পরিমাণ H+ যোগ করবো, সামান্য পরিমাণ OH- যোগ করব। ধরো এই জায়গায় আমি সামান্য পরিমাণ H+ যোগ করলাম, এখন এই H+ কি হবে, এই যে HCO- এর সাথে বিক্রিয়া করে HCOOH এ পরিণত হয়ে গেল। তাহলে দ্রবণে কি H+ এর পরিমাণ বাড়ছে, না বাড়ে নাই। আবার আমি কি করলাম, সামান্য পরিমাণ OH- অ্যাড করে দেখি, না OH- H+ এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলতেছে, পানি উৎপন্ন করে ফেলতেছে। তার মানে আমি দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ H+ যোগ করি আর OH- যোগ করি, দ্রবণের pH মানের কোনো পরিবর্তন আমি ঘটাইতে পারতেছি না। আচ্ছা এবার আসো তোমরা ক্ষারীয় বাফার দ্রবণের কাছে। তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তো আমরা দেখলাম, এবার আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলগুলো একটু দেখি। ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, দেখো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আর আমি এই যে MCQ আর CQ কম্পিউটারে তোমাদের লাইভ ক্লাস নিব, তোমরা ফিজিক্স পরীক্ষা দিয়ে আসো, পরে আমি নিচ্ছি। দেখো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, তো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের সময় কি হয়, ধরো এই জায়গায় একটা ক্ষার নিলাম আমি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা যেহেতু দুর্বল ক্ষার তাহলে উভয়মুখী বিক্রিয়া দিবে, এসব বেসিক নিয়ে এখন কথাবার্তা বলতে চাচ্ছি না। তাহলে ধরো অ্যামোনিয়াম প্লাস আর এই জায়গায় কি হবে OH-, এখন এটার কি লাগবে, লবণ লাগবে। তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই লবণটা কয়মুখী বিক্রিয়া দিবে, একমুখী বিক্রিয়া দিবে। তাহলে অ্যামোনিয়াম প্লাস আর কি Cl-। এখন এই যে দ্রবণটা, এখন এই দ্রবণের মধ্যে আমি সামান্য পরিমাণ H+ যোগ করবো, আবার সামান্য পরিমাণ OH- যোগ করবো। ধরো এই যে দ্রবণটা, এই দ্রবণের মধ্যে আমি সামান্য পরিমাণ H+ যোগ করলাম, এখন এই H+ টা কি হবে, এই যে OH- এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলবে, পানি উৎপন্ন করে ফেলবে। এখন তুমি বলবা স্যার OH- তো হ্রাস পাইছে, কিন্তু দেখো এটা একটা উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া উৎপাদের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে লাসাতেলিয়ারের নীতি অনুসারে নিয়ামকের ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হয়। তো তুমি এক বাক্যে মনে রাখবা, এই জায়গায় যে OH- হ্রাস পাইছে, এটা যেহেতু উভয়মুখী বিক্রিয়া, OH- এর পরিমাণটা হ্রাস পাওয়ার কারণে এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হয়ে যে পরিমাণ OH- হ্রাস পাইছে সেটার যে ঘাটতিটা ফিল আপ করে দিবে। এরপরে দেখো এই জায়গায় যদি আমি OH- অ্যাড করি, এই যে দেখো OH- যদি অ্যাড করি, এই যে OH- সে NH4+ এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলবে। আমরা দেখো আরেকটা উদাহরণ দেখি, ধরো এই জায়গায় BOH একটা জেনারেল বেস, তো জেনারেল বেস যদি হয় তাহলে এই জায়গায় হবে তোমার কি B+ OH-, B+ আর OH-, আর এই জায়গায় কি হবে B
Cl, তাহলে B প্লাস প্লাস Cl মাইনাস। এখন দেখো এই জায়গায় এই যে দ্রবণটা আছে, এই দ্রবণে আমি বাইরে থেকে সামান্য পরিমাণ H প্লাস যদি যোগ করি, এই যে H প্লাস OH মাইনাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। আর এই জায়গায় যে তোমার OH টা আছে, আবার সামান্য পরিমাণ OH মাইনাস যদি যোগ করি, এই যে OH মাইনাস B এর সাথে যুক্ত হয়ে BOH এ পরিণত হয়ে যাবে। তার মানে আমি বাইরে থেকে সামান্য পরিমাণ H প্লাস যোগ করতেছে আর OH মাইনাস যোগ করতেছে, কিন্তু দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটতেছে না। এই যে দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটতেছে না, এটাই হলো তোমার বাফার দ্রবণের প্রমাণ। আচ্ছা দেখো, এরপরে বাফার দ্রবণ যে আছে তোমার, এই বাফার দ্রবণের মধ্যে আবার দুই প্রকার বাফার দ্রবণ আছে। একটা হলো কি ডাইরেক্ট বাফার দ্রবণ। তাহলে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দুইটাই দেখে ফেললাম। এবারকে আসো তুমি যে এই বাফার দ্রবণ কিন্তু আবার দুই প্রকার, একটা হলো ডিরেক্ট বাফার দ্রবণ আর একটা হলো ইনডিরেক্ট বাফার দ্রবণ। তাহলে দেখো, একটা হলো কি ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট, আর একটা হলো ডিরেক্ট। আচ্ছা এখন দেখো, যদি এমন হয় যে তোমারে অ্যাসিড দিছে প্লাস ক্ষার দিছে, এরপরে তোমার ওইটা থেকে কি তুমি লবণ আর পানি উৎপন্ন করছো, তখন এটা হলো ইনডিরেক্ট বাফার দ্রবণ। কারণ এই জায়গায় যে অ্যাসিডটা আছে আর অ্যাসিডের যে লবণটা আছে, এই দুজন মিলে বাফার দ্রবণ তৈরি করবে। আর ডিরেক্টে কি হবে? ডিরেক্টে হবে তোমার এরকম যে অ্যাসিড প্লাস লবণ। কোন লবণ? এই অ্যাসিডের লবণ বা এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। এই অ্যাসিডের লবণটাই তোমার দিয়ে দিবে বা এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা দিয়ে দিবে। আমি যদি তোমার একটা উদাহরণ দেই, এই যে তোমার চীনা পরিচিত উদাহরণ COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দুজন যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? CH3COONA, CH3COONA উৎপন্ন করে, প্লাস কি উৎপন্ন করে? প্লাস তোমার পানি উৎপন্ন করে। এই যে পানি উৎপন্ন করে। আর আমরা একটু আগে যে বাফার দ্রবণগুলো দেখছিলাম, এগুলো কিন্তু ডিরেক্ট বাফার দ্রবণ। ডিরেক্ট বাফার দ্রবণে কিন্তু তোমার কি দিছিল? এই জায়গায় যে অ্যাসিড CH3CO অ্যাসিড দিছিল, আর সাথে সাথে ওই অ্যাসিডের লবণটাও দিয়ে দিছিল, আর সাথে সাথে কিন্তু ওই অ্যাসিডের কি দিয়ে দিছিল? লবণটাও দিয়ে দিছিল। কিন্তু ইনডাইরেক্ট বাফার দ্রবণে দেখবা তোমার একটা অ্যাসিড দিবে, ক্ষার দিবে, তোমার বিক্রিয়া করা লাগবে, বিক্রিয়া করে ওই অ্যাসিডের লবণটা উৎপন্ন করতে হবে, ওই অ্যাসিডের লবণটা উৎপন্ন করতে হবে। এখন এই যে ইনডাইরেক্ট বাফার দ্রবণ, ম্যাথ কিন্তু ইনডাইরেক্ট বাফার দ্রবণ দিয়েই আসে। সিকিউর ম্যাথ কিন্তু তোমার ইনডাইরেক্ট বাফার দ্রবণ দিয়েই আসে। তো তুমি একটা কথা মনে রাখো বা একটা কথা একটু খেয়াল করো, দেখো এই যে CH3COOH, এটার এক মোল, এটার এক মোলের সাথে বিক্রিয়া করে এটার এক মোল লবণ আর এক মোল পানি উৎপন্ন করে। আমি যদি বলি যে এটার 10 মোল, এটার 10 মোলের সাথে বিক্রিয়া করে এটার 10 মোল লবণ আর 10 মোল পানি উৎপন্ন করে। আমি কিন্তু বলতে পারি যে এটার 100 মোল, এটার 100 মোলের সাথে বিক্রিয়া করে এটার 100 মোল লবণ উৎপন্ন করে। এখন তুমি একটা কথা ঠান্ডা মাথায় বুঝো, তুমি যে বাফার দ্রবণ তৈরি করবা, বাফার দ্রবণ তৈরি করার জন্য একটা দুর্বল অম্ল লাগবে আর ওই অম্লের লবণ লাগবে। ক্ষারের কি কোনো দরকার আছে বাফার দ্রবণ তৈরি করার জন্য? না, ক্ষারের কোনো দরকার নাই। তার মানে ক্ষার এই জায়গায় লিমিটিং বিক্রিয়ক হওয়া লাগবে। আচ্ছা, এত কঠিন ভাবে আমরা না বলি, মূল কথা হলো ক্ষার শেষ হয়ে যাওয়া লাগবে, ক্ষার দ্রবণে উপস্থিত থাকতে পারবে না। জিনিসটা বুঝো, ভালো করে বুঝো। দেখো, আমি যদি বলি যে বেজ আছে 5 মোল, অ্যাসিড আছে 10 মোল, কথার কথা আমরা তো অঙ্ক টঙ্ক করে বের করবো। বেজ আছে 5 মোল, অ্যাসিড আছে কয় মোল? 10 মোল। এখন আমি বললাম এই যে দ্রবণটা, এই দ্রবণটা কি বাফার দ্রবণ হবে? এটা কি বাফার হবে? বাফার হবে? হ্যাঁ বাফার হবে। কেন বাফার হবে না? দেখো, এটা আছে 10 মোল, এটা আছে 5 মোল। তাহলে আমি কি বলতে পারি? এই যে 5 মোল, এটার 5 মোলের সাথে বিক্রিয়া করে এই যে 5 মোল লবণ উৎপন্ন করলো। তাহলে কি দেখো, এটা তো শেষ। সোডিয়াম হাইড্রোক্সাইড 5 মোল ছিল, 5 মোল বিক্রিয়া করে ফেলছে। তাহলে উৎপন্ন হয়েছে কি? 5 মোল অ্যাসিড আর 5 মোল কি? লবণ। এই দুইজন মিলে বাফার দ্রবণ তৈরি করবে। এখন যদি তোমার আরেকটা প্রশ্ন করি যে এটা আছে 8 মোল, এটা আছে 8 মোল, এটা আছে 10 মোল, এখন কি বাফার হবে? হ্যাঁ হবে। কেন? এটার 8 মোল, এটার 8 মোলের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এখানে কি 8 মোল লবণ উৎপন্ন করছে। তাহলে কি আমি বলতে পারি না যে এটার 2 মোল, এটার 2 মোল আর এটার উৎপন্নকৃত 8 মোল, এই দুজন মিলে বাফার দ্রবণ তৈরি করবে? আচ্ছা, আমি যদি আবার বলি যে এটা আছে 10 মোল, এটা আছে কয় মোল? 10 মোল। এখন দেখো, এটার 10 মোল, এটা 10 মোলের সাথে বিক্রিয়া করে এটা 10 মোল লবণ উৎপন্ন করছে। এখন এই 10 মোল লবণ আছে, ওকে, ভালো কথা, কিন্তু ও একা একা কি বাফার দ্রবণ তৈরি করতে পারবে? একা একা তো বাফার দ্রবণ তৈরি করতে পারবে না। বাফার দ্রবণ তৈরি করার জন্য কি CH3COOH এরও কি থাকা উচিত ছিল? কিন্তু CH3COOH কি অবশিষ্ট আছে? নাই। তাহলে এটাও কি বাফার হবে না। এটা বাফার হবে? হ্যাঁ এটা বাফার হবে, এটা বাফার হবে না। তাহলে বাফার দ্রবণ হওয়ার শর্ত কি? যে অ্যাসিডটা অবশিষ্ট থাকা লাগবে, অর্থাৎ যে দুর্বল তার অবশিষ্ট থাকা লাগবে, আর যে সবল তার শেষ, মানে যে সবল তার শেষ হয়ে যাওয়া লাগবে। বুঝছো? তাহলে দেখো, আমরা এই যে বাফার দ্রবণের পিএইচ করার যে অঙ্ক, বাফার দ্রবণের পিএইচ, দেখো বাফার দ্রবণের পিএইচ বের করার সূত্রটা আমরা ডিরেক্ট লিখে ফেলি। বাফার দ্রবণের পিএইচ বের করার সূত্র, দেখো বাফার দ্রবণের পিএইচ বের করার সূত্র কি?
pH is equal to pKa plus log n of salt divided by n of acid। আচ্ছা, তাহলে বাফার দ্রবণের POH যদি তোমার বের করতে বলে, তাহলে POH is equal to pKb minus log, আচ্ছা POH is equal to হবে তোমার 14 মাইনাস pKb মাইনাস log n of salt divided by n of base। আরেকটা সূত্র আমরা জানি যে pH প্লাস POH is equal to 14। তাহলে দেখো আমরা যদি একটা কোশ্চেন লিখি, আচ্ছা আচ্ছা দেখো তাহলে এই যে HA, তাহলে এই জায়গায় কি দেওয়া আছে, এই যে 1 নাম্বার পাত্র আর 2 নাম্বার পাত্র, ঠিক আছে। এখন তোমারে বলছে যে এই যে দ্রবণটা আছে এই দ্রবণের pH বের করো, এই দ্রবণের pH বের করো। তাহলে দেখো এই জায়গায় প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি বিক্রিয়াটা করবা যে HA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই জায়গায় কি উৎপন্ন হবে, দেখো এই জায়গায় NaA প্লাস কি H2O। তাহলে দেখো এটা হলো কি অ্যাসিড, এটা হলো অ্যাসিড, আর এটা কি তোমার সেই সল্ট, এটা হলো তোমার সল্ট, আর এটা হলো কি অ্যাসিড। তাহলে আমরা কি জানি, অবশিষ্ট থাকা লাগবে অ্যাসিড, আর বেস কি শেষ হয়ে যাওয়া লাগবে। এখন দেখো আমি কি বলতে পারি না যে অ্যাসিডের মোল সংখ্যা n of HA, অ্যাসিডের মোল সংখ্যা তোমরা একটু বাংলা টাংলা লিখো, তো n সমান সমান SV। এখন S এর ভ্যালু কত আছে, দেখো S এর ভ্যালু আছে তোমার 0.1 ইনটু, আর এই জায়গায় কত আছে 500, তাহলে আমি এই জায়গায় বলতে পারি 500 ডিভাইডেড বাই 1000 বা 0.1, দেখো 0.1 ইনটু 0.5। তো এখন আমার কাছে আসলে ক্যালকুলেটর নাই, তো হিসাবে যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আমার কাছে ক্যালকুলেটরটা নাই। দেখো তোমরা যারা বুঝো না 1 ডিভাইডেড বাই 10 আর এদিকে কত 5 ডিভাইডেড বাই 10, তাহলে আলটিমেটলি কি হয় 5 ডিভাইডেড বাই 1000, তার মানে 0.05, 0.05 এত মোল, এত সরি 0.05 মোল। এবার আসো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যদি আমি বের করতে চাই n of NaOH, এটার ক্ষেত্রেও কি হবে SV। তাহলে S এর সূত্র কি, S এর সূত্র হলো 0.01, 0.01, আর এই জায়গায় কত আছে 0.3, তাহলে এদিকে যা আসবে 0.003 মোল। এখন কিন্তু আমি বলতে পারি যে এই জায়গায় 0.03 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.03 মোল HA এর সাথে বিক্রিয়া করছে, এই জায়গায় 0.03, এই যে 0.03 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.03 মোল HA এর সাথে বিক্রিয়া করে 0.03 মোল লবণ উৎপন্ন করছে। আমি কিন্তু এটা বলতেই পারি যে 0.03 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.03 মোল HA এর সাথে বিক্রিয়া করে 0.03 মোল লবণ উৎপন্ন করছে। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে অবশিষ্ট অ্যাসিড, দেখো আমি কিন্তু বলতে পারি যে এই জায়গায় অবশিষ্ট HA কি পরিমাণে HA অবশিষ্ট আছে, HA অবশিষ্ট আছে তোমার 0.05 মাইনাস 0.03 মোল, এই পরিমাণ HA অবশিষ্ট আছে। তাহলে যে পরিমাণ HA অবশিষ্ট আছে এটার আমি বললাম বাক্স। এখন আমার pH বের করা লাগবে, তাহলে pH is equal to pKa plus log n of salt divided by n of acid। তো তোমরা যে জিনিসটাতে সবাই ভুল করো, আমি যদিও কম্পিউটারে তোমাদেরকে আজকে লাইভ অনেকগুলো MCQ CQ সলভ করে দিব, দেখো তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হলো এই যে n of acid, n of acid কিন্তু এই যে বাক্সটা বসবে, n of acid কে বসবে, বাক্সটা বসবে, মানে অবশিষ্ট পরিমাণ। এই জায়গায় কি বসবে, অবশিষ্ট পরিমাণটা বসবে, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণটা তোমার এই জায়গায় বসানো লাগবে। আর pKa কেমনে বের করবা, এই যে মাইনাস লগ KA, আর এই জায়গায় কি প্লাস লগ n of salt। দেখো সল্ট পাইছো কি পরিমাণ, সল্ট পাইছো 0.03, আর এই জায়গায় কি বসাবা বাক্স, আর K এর ব্যাপারটা পুরা ফেলি। তো ধরো একটা দুর্বল অম্ল HA, কোনো একটা অম্ল দুর্বল নাকি স্ট্রং এটা বোঝার সবচেয়ে ভালো বুদ্ধি হলো যদি তোমার কাছে Ka দেওয়া থাকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ধরো প্রশ্নে দেওয়া আছে Ka এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা দুর্বল অম্ল। আচ্ছা দেখো আমরা K এর জিনিসটাই আবার একটু প্রতিপাদন, তোমাদের খাতায় উঠানো লাগবে না, জাস্ট একটু দেখো H প্লাস A মাইনাস। তো তোমরা জানো শুরুতে এটা ছিল 1 মোল, এটা ছিল 0 মোল, এটা 0 মোল, এরপর এটা কি কিছু পরিমাণে বিয়োজিত হয়েছে, কি পরিমাণে বিয়োজিত হয়েছে, আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, তোমরা x দলে ধরতে পারো এটা আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে, এটাও কি আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে। এখন এটার সাথে যদি ঘনমাত্রা গুণ করি C, এটার সাথে ঘনমাত্রা গুণ করা লাগবে, এটার সাথে ঘনমাত্রা গুণ করা লাগবে, এরপর আমরা KC KP যেমন বের করি, আমি লিখলাম K, এখন এটা যেহেতু অ্যাসিড এই কারণে আমি Ka লিখছি।
তোমরা কি বুঝছো বিষয়টা? এটা যেহেতু এসিড এই কারণে আমি জাস্ট কে লিখছি। এরপরে দেখো এই জায়গায় কি লিখবো আমি, H প্লাস আয়নের ঘনমাত্রা, আর এই জায়গায় কি লিখবো, A মাইনাস আয়নের ঘনমাত্রা, আর নিচে কি লিখবো, H এর ঘনমাত্রা। এখন দেখো H প্লাস এর ঘনমাত্রা কি আলফা সি, H এর ঘনমাত্রা A মাইনাস এর ঘনমাত্রা কি আলফা সি, আর এটার ঘনমাত্রা 1 মাইনাস আলফা ইনটু সি। এখন দেখো HA এটা যেহেতু একটা দুর্বল অম্ল, এটা যেহেতু দুর্বল তার মানে বিয়োজন মাত্রা অনেক কম, বিয়োজনের পরিমাণ প্রায় শূন্য। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি যে 1 মাইনাস আলফা এটা প্রায় শূন্য, 1 মাইনাস আলফারে প্রায় 1 লিখতে পারি, কেননা আলফার পরিমাণ কি প্রায় শূন্য। এখন এই প্রতিপাদনের দরকার নাই, তো এটারে যদি আমরা প্রায় 1 লিখতে পারি, এই জায়গাটা যদি আমরা প্রায় 1 লিখতে পারি, তার আর এই সি কাটাকাটি যায়, তখন আলফা স্কয়ার ইনটু সি। তো তোমার যে সূত্রটা মনে রাখা লাগবে সেটা হলো এটা, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার ইনটু সি, বা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। যেটা মনে রাখো কোনো সমস্যা নেই, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। আমি যদি সূত্রটা একটু এদিকে না লিখি যে আলফা ইজ ইকুয়াল টু এই জায়গায় আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি, আর আমি যদি বেজের ক্ষেত্রে বলি তখন হবে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ডিভাইডেড বাই সি। আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি, আবার আমি কি বলতে পারি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ডিভাইডেড বাই সি। আমি কিন্তু দুইটাই বলতে পারি। আচ্ছা আমি যদি আচ্ছা এখন দেখো আমাদের যে সূত্র সেটা হলো এই জায়গায় আমরা কি জানি যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা। এটা কিন্তু তোমার স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এই জায়গা হবে মাইনাস লগ, এই যে দেখো H প্লাস আয়নের ঘনমাত্রা কত, এই যে H প্লাস আয়নের ঘনমাত্রা কি আলফা সি। তাহলে এই জায়গায় তুমি বসাও আলফা সি, আলফা ইনটু সি, আবার আলফা সমান সমান কি পাইলা, আলফা সমান সমান পাইলা রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। তাহলে মাইনাস লগ রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি ইনটু সি, সরি কে এ ডিভাইডেড বাই সি ইনটু সি। তখন আলটিমেটলি কি আসে, আলটিমেটলি আসে মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইনটু সি। এটা হলো কি তোমার দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার সূত্র। এখন যদি তোমার কেউ জিজ্ঞেস করে দুর্বল অ্যাসিডের পিওএইচ বের করার সূত্র কি, এটার পিওএইচ বের করার সূত্র কি হবে, পিওএইচ জায়গায় তো নাই, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে বি ইনটু সি। এটা হবে কি পিওএইচ বের করার সূত্র, এটা হলো পিএইচ বের করার সূত্র, এটা হলো পিওএইচ বের করার সূত্র। কোন অ্যাসিডের ক্ষেত্রে বলতো, এটা কি উইক বেজ, আর এটা কিন্তু কি তোমার উইক অ্যাসিড। একটা হলো উইক অ্যাসিডের আর একটা হলো উইক বেজের, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে পিএইচ আর পি, এরপরে কি আমরা আর কি জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, এটাও আমরা জানি।